আর মাত্র 2 সপ্তাহ পরেই আসবে আবু সাইদের শহীদ মৃত্যুর 1 বছর। তারপর একে একে শুরু হবে শহীদের কাফেলা। ওয়াসিম, মুগ্ধ, ইয়ামিন, আনাস সহ হাজারো শহীদের কাফেলা। কয়েক মাস পরেই হবে নির্বাচন, নতুন সরকার ক্ষমতায় আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাইবার পারছি? এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম। আজ 1 বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষ দূর করতে পারছি? এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বিহ্বল হয়ে যাই। দর্শক, 5ই আগস্ট হাসিনা পলায়নের 1 বছর পূর্তি হবে এবং এই 1 বছর পূর্তি উপলক্ষে পিনাকি ভট্টাচার্য, জনপ্রিয় ইউটিউবার, তিনি একটা ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সরকারের 1 বছর পূর্তি উপলক্ষেই স্বৈরাচারের সর্বশেষ দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে হবে। হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের চেষ্টা হয়েছিল অল্প কিছুদিনের মধ্যেই। এই দাবি বিভিন্ন দিক থেকে এসেছিল। বিশেষ করে আমরা খেয়াল করেছি, তখন এনসিপি হয়নি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছিল, তাদের দিক থেকে দাবি তোলা হয়েছে, বেশ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শহীদ মিনার থেকে, আমাদের সংহত মনে থাকার কথা। এবং এই একই দাবি আরও আগে থেকে করেছেন এবং পরেও কন্টিনিউ করে গেছেন যেন পিনাকি ভট্টাচার্য, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্ট, আমরা এভাবেই বলবো, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এভাবে বলাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। হাসিনার পলায়নের 1 বছর হবে কিছুদিন পরেই। আর মাত্র 2 সপ্তাহ পরেই আসবে আবু সাইদের শহীদ মৃত্যুর 1 বছর। তারপর একে একে শুরু হবে শহীদের কাফেলা। ওয়াসিম, মুগ্ধ, ইয়ামিন, আনাস সহ হাজারো শহীদের কাফেলা। কয়েক মাস পরেই হবে নির্বাচন, নতুন সরকার ক্ষমতায় আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাইবার পারছি? এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম। আজ 1 বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষকে দূর করতে পারছি? এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বিহ্বল হয়ে যাই। না, পারি নাই। কেন পারি নাই? আর কি করলে এখনো এটা পারা সম্ভব, সেটা নিয়ে আজকের আলাপ। আজকের আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেওয়া। আসেন আল্লাহর নামে শুরু করি। পুরো বিষয়টা বোঝার জন্য, পুরো পরিকল্পনা, পুরো স্ট্র্যাটেজি বোঝার জন্য, কেন এই স্ট্র্যাটেজি নিয়ে আসছি সেই জন্য আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। পুরো ব্যাপারটা না হলে আমরা বুঝতে পারবো না। আপনারা নিশ্চয়ই জানেন, আওয়ামী লীগের কর্মীদেরকে 1971 সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয়। ছাত্রলীগের নেতাকর্মীরাই মুজিব বাহিনী প্রশিক্ষণের সুযোগ পাইতো। নেতৃস্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইতো দেরাদুনে, উত্তরপ্রদেশের। আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে। এই 2 প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইতো মেজর জেনারেল SS উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধানে। এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণই দেওয়া হতো না, রাজনীতির প্রশিক্ষণ দেওয়া হইতো, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কেমন হবে সেইটার প্রশিক্ষণও দেওয়া হইতো। মুজিব বাহিনীর 4 কমান্ডার ছিল, এই যে দেখেন উবানের সাথে বসে আছে। তারা তাদের পিতৃপ্রদত্ত নামটাও বদলায় ফেলছিল। শেখ মনির নাম ছিল মনি দে, তোফায়েল আহমেদের নাম ছিল টিকে রায়, আব্দুর রাজ্জাকের নাম ছিল রাজেন্দ্র, আর সিরাজুল আলম খানের নাম ছিল সরোজ কুমার। আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী, সেটাও কলকাতা থেকেই ছাপানো হইতো প্রথম। টেকাও দিত এই এই মুজিব বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয়। 111-এর জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা। এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি। বিজেপির যেমন RSS, ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী। মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল। আওয়ামী লীগের কোর পাওয়ার হাউসে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না। যেমন ধরেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন, ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল। শাহজাহান খান, মোস্তফা জব্বার, মুজিবুল হক, এরাও মুজিব বাহিনীর। হাসানুল হক কিন্তু জাসদ করে এত গুরুত্বপূর্ণ কেন ছিল? কারণ সেও মুজিব বাহিনীর লোক। এই মুজিব বাহিনী জাসদে রূপান্তরিত হয়, এই জন্যই বলা হয় জাসদ রয়ের বিশেষ কোনো পারপাস সার্ভ করার জন্য তৈরি করা হয়েছিল। জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল, সুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল। হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে। এই সুপ্পু এখনো আছে, এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল। মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু একটা 3rd ক্লাস বটতলার উকিল ছিল। ওই হাসিনার পাশ হইয়া সালাম করতো, পাশ হইয়া পদধূলি নিত রেগুলার দেখা করতে গেলে। এটাই হারামজাদার কাছে শোনেন, নিজের মুখে শুনেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম দিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম দেন না। না, থাক বলে শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে। এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে, কি তামাশা। আমাদের পরবর্তী সরকার শপথ নেবে, কি মহা তামাশা।
আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে, আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা করবে। হায় হায়, এই ছিল আমাদের কপালে। সে ছাত্রলীগ করতো, সে গর্ব ভৈরা বলে, শুনেন। আপনি কি রাজনীতি করতেন? আমি যেই মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। যেই বর্বর দল, যেই মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ, ওরে 5ই আগস্টে পাছায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল। সেটা হয় নাই। সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছেন। কোনো কিছু করা যাচ্ছে না, না জুডিশিয়ারিতে, না আর্মিতে, না প্রশাসনে, না পুলিশে, কোথাও না। জুলাই সনদ করা যাইতেছে না, সংস্কার করা যাইতেছে না। সবকিছুর পিছনে এই সুপ্পু, এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না। প্রশাসনের উপরে, ব্যুরোক্রেসির উপরে, স্টেটের উপরে, রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না। এই অবস্থা আশু পরিবর্তন দরকার, যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি। একটা কাজ করলেই সেটা সম্পন্ন হতে পারে। কি সেটা? রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নেওয়া থার্ড ক্লাস বটতলার উকিল, দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলমের সাবেক কর্মচারী চুপপুরে পাছায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইর করে দেওয়া। এখন প্রশ্ন আসবে, কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর আমাদের জানা আছে। কি সেই উত্তর? একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলছিলেন ওদের হাতে গোলামীর জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দলমতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনূস। এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায়। বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাবো না। আমরা এই সুযোগ হারাইতে চাই না। আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই। আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক, এটা আমরা চাই। আমরা সেটা দেখতে চাই। ওই শপথের মূল্য অনেক। ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চাইতে ভালো আর কখনো হবে না। কোনো পুলিশ মিলিটারি লাগবে না, এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে। লিখে রাখতে পারেন। এইবার প্রশ্ন, বিএনপির কি হবে? উনি তো চেয়ারপারসন বিএনপির। ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না। প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে। তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউর। ওনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন। উনি হবেন বিএনপির চেয়ারপারসন। আমাদের দেশের যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন। খালেদা জিয়া মাথার উপরে আছেন, এটাই আমাদের বড় আশা, বড় ভরসার জায়গা। এটাই বাংলাদেশের নিরাপত্তা। উনি আমাদের আয়ু নিয়ে বেঁচে থাকুন। যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন। আর এই কাজ করতে হবে আগামী 5ই আগস্টের আগেই। আমরা খালেদা জিয়াকে নিয়ে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই। বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে। হাসিনা পালাইছে সত্যি, কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া, ফ্যাসিবাদের ভারতীয় দালালির আর রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া। আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না, কথা বলতে পারি না, বিচার করতে পারি না। শহীদের রক্ত এখনো শুকায় নাই। ইয়ামিন, মুগ্ধ, আবু সাইদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে। আমরা হাসিনাকে তাড়াইছি, কিন্তু তার রেখে যাওয়া চুপ্পুদের তাড়াইতে পারিনি। এস আলমের কর্মচারী, দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট, প্রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরা রিক্রুট এখনো বঙ্গভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু সুরে দিচ্ছে। এই লজ্জা মুছতে হবে। এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে। এই পচা কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই ঐক্য, সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে, যেটা ছিল শাপলা চত্বরে, যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে। আমরা মাথা নোয়াবো না, আমরা দিল্লির দাসত্ব মানব না। আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করার। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের চেষ্টা হয়েছিল অল্প কিছুদিনের মধ্যেই। এই দাবি বিভিন্ন দিক থেকে এসেছিল। বিশেষ করে আমরা খেয়াল করেছি তখন এনসিপি হয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছিল। তাদের দিক থেকে দাবি তোলা হয়েছে, বেশ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শহীদ মিনার থেকে, আমাদের সঙ্গে মনে থাকার কথা। এবং এই একই দাবি আরও আগে থেকে করেছেন এবং পরেও কন্টিনিউ করে গেছেন জনাব পিনাকি ভট্টাচার্য, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্ট, আমরা এভাবেই বলবো, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এভাবে বলাই যায়। তিনি এই দাবি ক্রমাগত করে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত ওটা কার্যকর হয়ে ওঠেনি। বিএনপি প্রায় প্রকাশ্যে অবস্থান নিয়েছিল চুপ্পুকে অপসারণের বিরুদ্ধে। সেই একই রকম দাবিতে আবার জনাব পিনাকি ভট্টাচার্য দাবি তুলেছেন। গতকাল তার একটা ভিডিও আমি দেখলাম, যেখানে তিনি অভিনব একটা প্রস্তাব নিয়ে এসেছেন। সেটা হচ্ছে চুপ্পুকে সরাতে হবে, এবং চুপ্পুকে সরানোর জন্য বেশ কিছু কারণ তিনি সামনে এনেছেন। এই কারণগুলো যৌক্তিক কিনা, সঠিক কিনা, আমরা সেটা নিয়ে খানিকটা আলাপ করতে চাই। এবং অভিনব এই কারণে বলছি যে চুপ্পুকে যদি অপসারণ করা যায়, তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রপোজ করেছেন। ইন্টারেস্টিং। কেন এই ধরনের প্রস্তাব আমাদের সামনে আসছে সেটা নিয়ে আলাপ করার জন্য এই ভিডিও। জনাব পিনাকি তার ভিডিওতে অনেকগুলো কথা বলেছেন, এবং জনাব চুপ্পুকে কেন অপসারণ করতে হবে আমি নীতিগতভাবে এটা মানতে প্রস্তুত আছি। অত্যন্ত নিচু স্তরের একজন মানুষ তিনি তার ভিডিওতে দেখিয়েছেন, যিনি শেখ হাসিনাকে কদমবুসি করেন, 3 মাস ধরে কদমবুসি আর নেন না, তার মানে পায়ে ধুলা নিতে পারছেন। পায়ে ধুলা শব্দটা বলছেন, প্রেসিডেন্ট হওয়ার পর একটা মানুষ এসব কথাবার্তা বলছেন। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে, এত নিচু স্তরের মানুষ, এটা নেওয়ার কোনো রকম কোনো দ্বিধা নেই। এস আলমের কর্মচারী ছিলেন, রাইট। এবং জনাব পিনাকি এখানে আরেকটা হাইপোথেসিস এনেছেন,
সেটা হচ্ছে মুজিব বাহিনীতে ছিলেন। এগুলোরও এক ধরনের ছাত্রলীগ, মুজিব বাহিনী, এগুলোর এক ধরনের হিস্ট্রি তিনি এনেছেন। আমি এগুলো সরিয়ে রাখছি, সব সরিয়েও বলছি কিছু হোক না হোক, অত্যন্ত নিচু স্তরের একজন মানুষ, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। এবং শেখ হাসিনার প্রেসিডেন্ট হতে হলে নিচু স্তরের মানুষই হতে হবে, এটা নিয়ে আমরা কেউ দ্বিমত করবো না। এবং এটাও সত্য, শেখ হাসিনার নিযুক্ত এই মানুষটা দেশের সর্বোচ্চ পদে রয়ে গেছেন, এটাও শোভন না, সব কিছু আমরা একমত। কিন্তু তিনি বিপজ্জনক কিনা এই আলাপটা দীর্ঘদিন থেকে হয়েছে। মানে যখন তাকে অপসারণের কথা হচ্ছিল তখন নানান রকম কথাবার্তা, মানে একটা উদাহরণ দেই, জনাব ওয়াকারুজ্জামান সম্পর্কে বলা হতো তিনি ভারতের লোক। ইভেন জনাব পিনাকি ভট্টাচার্য অনেকবারই আলাপ করেছেন, তিনি তার জায়গা থেকে সেটা তার মতো করে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করেছেন। এবং আমাদের দেশে অনেকে বলেছেন যিনি ভারতের লোক, শেখ হাসিনার লোক, একই সাথে প্রেসিডেন্ট ভারতের লোক, শেখ হাসিনার লোক, সুতরাং তারা দুজন মিলে জরুরি অবস্থা জারি করে দিয়ে নাকি কী করে ফেলবেন। আমি অনেকেই একই আলাপ করতে দেখেছি। পরে রীতিমতো আমি এটা একটা আলাদা ভিডিও করেছি, করে দেখিয়েছি বাংলাদেশে জরুরি অবস্থা জারি প্রেসিডেন্ট করতে পারে না। মানে আমরা প্রেসিডেন্টের নামে অনেক কিছু দেখি, আসলে প্রেসিডেন্ট করেন না, এই জিনিসটা আমরা ধরতে পারি না। এমনকি জরুরি অবস্থার জন্য প্রধানমন্ত্রীর কনস্টিটিউশনে আমাদের এখন প্রধান উপদেষ্টা তার কাউন্টার সিগনেচার লাগবে, সুতরাং উনি না চাইলে কখনোই এটা হবে না। ধরুন যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির ক্ষমা বলে আমরা একসময় ছোটবেলায় রাষ্ট্রপতিকে গালিগালাজ করতাম যে রাষ্ট্রপতি এটা এই বিরাট খুনিকে ক্ষমা করে দিয়েছে, উত্তর হচ্ছে সব প্রধানমন্ত্রীর ক্ষমা। কনস্টিটিউশন আর্টিকেল 48(3) খুব ক্লিয়ারলি লেখা আছে, খুব বেসিক কনস্টিটিউশন আন্ডারস্ট্যান্ডিং আমাদের যারা আছে আমরা তারা জানি যে দুটো কাজ, একটা প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা। এই দুটো বিষয় ছাড়া তার আর কোনো রকম কোনো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, কোনোভাবেই নেই। মানে একটা বিল তার কাছে পাঠালে তিনি ওটা একবার বিবেচনার জন্য বলতে পারেন, আর তিনি যদি সেটা না পাঠান, নিজের কাছে রেখে বসেও থাকেন, এটা 15 ডেজ পরে সিগনেচার হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। এই হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা। আর অর্থ বিল মানে যদি হয় সেটা তিনি ফেরতও পাঠাতে পারবেন না, একটু রিকনসিডার করো, সেই ক্ষমতা মানে ফাতেহা পড়া কবরে গিয়ে শাহাবুদ্দিন আহমদ বলেছিলেন এছাড়া কোনো কাজ নেই, ট্রুলি কোনো কাজ নেই। এই রাষ্ট্রপতি চুপ্পু থাকাটা অসুন্দর, কিন্তু চুপ্পু থেকে কোনো ক্ষতি করতে পারবে এই আর্গুমেন্ট একেবারেই ভুল, একেবারেই ভুল। জনাব পিনাকি চুপ্পুকে না সরানোর কারণে কি ক্ষতি হচ্ছে বলে বলছেন যে কিছুই করা যাচ্ছে না, না জুডিশিয়ারিতে, না পুলিশে, না প্রশাসনে, না সেনাবাহিনীতে, মানে কিছুই নাকি করা যাচ্ছে না। এবং তার ভাষ্য মতে জুলাই সনদ করা যাচ্ছে না, সংস্কার করা যাচ্ছে না, এই সব কিছুর পেছনে নাকি চুপ্পু। ইয়াস, উনি এগুলো বলেছেন। একটা কথা খুব স্পষ্টভাবে আমরা বলতে চাই, এই যা যা করা যাচ্ছে না, যা যা করা হচ্ছে না, এগুলো প্রত্যেকটার দায় ডক্টর ইউনূস সরকারের এবং ডক্টর ইউনূসের। সোজা সাপটা কথা, কোনো কিছু করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার তৈরির ন্যূনতম ক্ষমতা চুপ্পুর নেই। আই রিপিট, এইসব কোনো ক্ষেত্রে কোনো রকম ব্যারিয়ার তৈরি করার ন্যূনতম ক্ষমতা চুপ্পুর নেই। এবং এই চুপ্পুর আগেও, ওর মেরুদণ্ড আগে ছিল না, কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর এখন যে জায়গায় আছেন ওটা আর কিছু নাই, ওটার অবস্থা আরও খারাপ। উনি সরকারের কাজে বাধা দেবেন, এই গার্ডস হবে। আমাদের কমন সেন্স কি বলে? নো ওয়ে, নো ওয়ে। সুতরাং যাবতীয় ব্যর্থতার দায় যদি হয় সেটা ডক্টর ইউনূসের। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।